আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাইমেটোলজির একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার এই টপিকের ওপর পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসে আর সেই সমস্ত কোশ্চেনগুলো কিভাবে তোমাদের খুব ভালো করে অ্যান্সার পরীক্ষার খাতায় লিখবে পুরো ব্যাপারটা কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একদম স্কিপ করবে না, কারণ মাঝে মধ্যে কিন্তু আমি অনেক তোমাদের এই নোটসে যেগুলো লেখা থাকবে না সেগুলোও বলে দেবো, তোমরা কিন্তু সেগুলো থেকেও অনেক হেল্প পাবে। সুতরাং একদম স্কিপ না করে ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে, তাহলে দেখবে এই হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার এই টপিক নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রথমে আমরা জেনে নিই এই টপিকের ওপরে কী ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো, ফার্স্ট কোশ্চেন, এক্সপ্লেইন হাউ হিট বাজেট ইন মেইনটেইনড ইন দ্য অ্যাটমসফিয়ার। কীভাবে হিট বাজেট বায়ুমণ্ডলের ক্ষেত্রে মেনটেন হয় সেইটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। নেক্সট এই কোশ্চেনটা কিন্তু আবার অন্যভাবেও আসতে পারে, সেটা দেখে নাও। ডিসক্রাইব ব্রিফলি বা ডিসকাস ব্রিফলি দ্য হিট ব্যালেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার উইথ ডায়াগ্রাম, অর্থাৎ ডায়াগ্রামের সাহায্যে যে তাপের যে সমতা আছে সেটা কিভাবে রক্ষা হয় সেই সম্পর্কে কিন্তু তোমাদের খুব সংক্ষেপে আলোচনা করতে হবে। এবং এই সঙ্গে কিন্তু আরেকটি কোশ্চেন খুব রেলিভেন্ট, যেটা পরীক্ষায় কিন্তু বারবার দিয়ে থাকে, যেহেতু তোমাদের 10 অথবা 15 মার্কসের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেই জন্য কিন্তু এক্ষেত্রেও এই কোশ্চেনটাও খুব দরকার। আমি কিন্তু সেই কোশ্চেনটা একটু বলে দিই। দেখো, হাউ ইজ দ্য হিট বাজেট বিং ডিস্টার্ব ডিউ টু গ্রিন হাউস এফেক্ট, অর্থাৎ হিট বাজেট কীভাবে বিঘ্নিত হচ্ছে বা এই যে তাপমাত্রা যে সমতা কীভাবে বিঘ্নিত হচ্ছে গ্রিন হাউস এফেক্টের দ্বারা, সেটাও কিন্তু তোমাদের লিখতে হবে। এই দুটি কোশ্চেন কিভাবে তোমাদের পরীক্ষায় লিখতে হবে, অর্থাৎ কিভাবে ডায়াগ্রামের সাহায্যে এক্সপ্লেন করতে হবে, প্রত্যেকটি ব্যাপার কিন্তু আমি এখানে খুব সুন্দর করে নোটস আকারে তোমাদের জন্য দিয়ে রেখেছি। এবং পরবর্তীতে এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু পরপর আমি নিয়ে আসবো। সুতরাং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই কিন্তু তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, কারণ এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আমি আপলোড করব তোমার কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে, আর সেই নোটিফিকেশানটা দিয়ে কিন্তু সবার আগে তখনই কিন্তু ভিডিওটি তুমি দেখে নিতে পারবে। এবং প্রত্যেকেই কিন্তু যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটি করে লাইক করো, এবং সেই সঙ্গে সঙ্গে সবাই কিন্তু ভিডিওটিতে বেশি করে শেয়ার করে দিও। সেই সঙ্গে সঙ্গে তোমাদের কোনো যদি কোয়ারিজ থাকে তো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করে এবং কমেন্ট সেকশানে তোমরা বলতে পারো। আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, কারণ আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন টপিক্সের নোটসগুলো প্রোভাইড করতে থাকি, যাতে তোমাদের পরীক্ষাতে একটু বেটার রেজাল্ট হয়। কিন্তু তার আগে যারাই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে তারপরে গ্রুপে জয়েন করো। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবে, দেখবে তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে। তো এবার দেখে নাও প্রথম কোন দুটি কোশ্চেনের আমি কিন্তু এবার অ্যান্সারটি বলে দেব। অর্থাৎ এই কোশ্চেনটি দুটোভাবে কিন্তু আসতে পারে, প্রথমে আমি বলে দিয়েছি। তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার লেখার সময় কীভাবে শুরু করবে একবার দেখে নাও। ফার্স্ট ইন্ট্রোডাকশানে তোমরা লিখে দেবে যে সূর্যরশ্মি তাপীয় ফল বা ইনসুলেশনটা কি, অর্থাৎ ইনসুলেশনটা কি হলো না, সূর্য থেকে যে পরিমাণ সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীতে আসে সেটাকেই আমরা ইনসুলেশন বলি। অর্থাৎ যদি আমরা শর্ট ওয়েভ এবং লং ওয়েভের কথাটা একবার ভাবি, একবার দেখে নাও, যদি এইভাবে যদি তরঙ্গ দৈর্ঘ্যটা আসে তাহলে অনেক ডিস্ট্যান্স এখান থেকে তৈরি হয়ে যায়, এটাকে ওই জন্যই বলা হয় এটা লং ওয়েভ। কিন্তু সূর্য থেকে যখনই সৌরশক্তি পৃথিবীতে এসে পৌঁছায় সেটা কিন্তু ক্ষুদ্র তরঙ্গ রূপে পৌঁছায়, অর্থাৎ এভাবে কিন্তু ছোট ছোট তরঙ্গের ওয়েভে পৌঁছায়, তার জন্য এটাকে বলে ক্ষুদ্র তরঙ্গ। কিন্তু এই যে সূর্য থেকে যে পরিমাণ সৌরশক্তি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, ঠিক সেই পরিমাণ শক্তি কিন্তু আবার পৃথিবী পৃষ্ঠ থেকে মহাশূন্যে ফেরত যাচ্ছে। সেটা কিভাবে না, বৃহৎ তরঙ্গ রূপে মহাশূন্যে ফেরত যাচ্ছে। এই যে তাপের যে আগমন এবং প্রত্যাগমন, এই যে হিসাব, সেটাকেই আমরা বলি তাপ বাজেট। তাহলে ক্লিয়ার হলো। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি যে সূর্য থেকে যখন ভূপৃষ্ঠে তাপের যে বিকিরিত হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ রূপে, এবং সেই তাপের ফলে কিন্তু ভূপৃষ্ঠ এবং তৎসংলগ্ন বায়ুমণ্ডল উত্তাপ্ত হচ্ছে, এবং পুনরায় কিন্তু পৃথিবী থেকে দীর্ঘ তরঙ্গ রূপে মহাশূন্যে আবার তাপ বিকিরিত হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটিকে বলা হয় টেরিস্টেরিয়াল রেডিয়েশন। কি বলা হয়? টেরিস্টেরিয়াল
রেডিয়েশন, TERRESTRIAL, টেরিস্টেরিয়াল রেডিয়েশন। কারণ পরীক্ষায় কিন্তু 2 মার্কসের জন্য এইটা তোমাদের আসতে পারে। টেরিস্টেরিয়াল রেডিয়েশন শব্দটি কী বা টেরিস্টেরিয়াল রেডিয়েশন কী? তাহলে আশা করি টেরিস্টেরিয়াল রেডিয়েশনটা কী তোমরা বুঝতে পেরেছো। কারণ এই প্রসঙ্গে একটু বলে রাখি, টেরিস্টেরিয়াল হিট বাজেট এই কথাটি দিয়েও কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। কারণ হিট ব্যালেন্স যখনই আমি আলোচনা করে দেবো সেই প্রসঙ্গে কিন্তু দুটোভাবে কিন্তু আমি আলোচনা করে দেবো। একটা হচ্ছে কিভাবে সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গরূপে সৌর বিকিরণ পৃথিবীতে আসছে, আবার ভূপৃষ্ঠ থেকে বৃহৎ তরঙ্গে উত্তাপের যে বিকিরিত হচ্ছে সেইটা কিন্তু দুটো ভাগে আমি ভাগ করব। সুতরাং টেরিস্ট্রিয়াল কথাটির অর্থটা হচ্ছে স্থলজ যে বিকিরিত যেগুলো হচ্ছে সেইগুলোর কিভাবে ব্যালেন্স হচ্ছে সেই ব্যাপারটা এখানে বলতে হবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু তোমাদের দুটোভাবেই হিট ব্যালেন্স কীভাবে রক্ষা হচ্ছে সেই ব্যাপারটা বলতে হবে। তাহলে এবার তোমরা পরপর দেখে নাও কিভাবে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গের সৌর বিকিরণ এবং ভূপৃষ্ঠ থেকে বৃহৎ তরঙ্গের উত্তাপের যে বিকিরিত হয় সেই ব্যাপারটা কিভাবে মেনটেন হয়। প্রথমে আমরা তাহলে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্থ অ্যালবেডো। সেটা কি বলবো? আর্থ অ্যালবেডো, অর্থাৎ সূর্য থেকে যে পরিমাণ শক্তি পৃথিবীতে আসে সেইটা যদি আমরা 100% ধরে থাকি, সেই 100% শক্তির মধ্যে, সৌরশক্তির মধ্যে টোটাল 34% শক্তি কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কোনো রকম উত্তাপ্ত না করেই মেঘ, ধূলিকণা, গ্যাস, জল বা স্থলভাগ প্রভৃতির দ্বারা সম্পূর্ণ প্রতিফলিত হয়ে না একেবারে মহাশূন্যে কিন্তু ফিরে যায়। এই যে মহাশূন্যে ফিরে যাচ্ছে এই সিস্টেমটাকে বলা হয় আর্থ অ্যালবেডো, অর্থাৎ পৃথিবীর অ্যালবেডো কন্ডিশন। তাহলে বোঝা গেল। এবং এ কত পার্সেন্ট কিসের দ্বারা প্রতিফলিত হচ্ছে তোমরা একবার দেখে নাও। দেখো, আর্থ অ্যালবেডো পৃথিবী থেকে আগত মোট সৌরশক্তির 100 ইউনিট যদি ধরি, তার 34% পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তাপ্ত না করে মেঘ, ধূলিকণা, গ্যাস, জলীয় বাষ্প, স্থলভাগ প্রভৃতির দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, তাকে আর্থ অ্যালবেডো বলা হয়। এই হিসাবটি কীরকম? 2% যেমন জল স্থলভাগ থেকে প্রতিফলিত হয়, 7% বায়ুর ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়, 25% মেঘ দ্বারা প্রতিফলিত হয়, অর্থাৎ টোটাল 34% হচ্ছে মহাশূন্যে প্রতিফলিত হচ্ছে, যেটাকে আর্থ অ্যালবেডো বলি। আশা করি ক্লিয়ার হলো। কারণ আর্থ অ্যালবেডো নিয়েও কিন্তু 2 মার্কসের তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানেও একটা 2 মার্কস লিখতে পারবে। ক্লিয়ার? তাহলে টোটাল যদি 100% সৌর বিকিরণের কথা ভাবা হয়, তার মধ্যে থেকে যদি 34% সৌরশক্তি প্রতিফলিত হয়ে ফিরে যায়, সেক্ষেত্রে বাকি থাকে হচ্ছে 66%। এই 66%-এর হিসাবটা কিভাবে মেনটেন হয় সেটা এবার আমরা দেখে নেব। তাহলে দেখে নাও। ফার্স্ট, এই যে 66% সৌরশক্তি রয়েছে তার মধ্যে থেকে 19 একক কি হয়, বায়ুমণ্ডল এবং মেঘ ডিরেক্ট শোষণ করে নেয়। তাহলে বাকি কত থাকলো? বাকি থাকলো হচ্ছে 47 একক বা ইউনিট। এই যে 47 ইউনিট সেইটা কিন্তু বায়ুমণ্ডল ভেদ করে ডিরেক্ট কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। বায়ুমণ্ডল ভেদ করে ডিরেক্ট ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। যখনই ভূপৃষ্ঠ এসে পৌঁছাচ্ছে সেইগুলো কিন্তু বায়ুমণ্ডল বা স্থলভাগ ইত্যাদি দ্বারা সেগুলো কিন্তু শোষিত হচ্ছে। কিভাবে? এই তাহলে এবার এই 47% শক্তিটা বা এই 47 ইউনিট শক্তিটার কিভাবে ডিভিশনটা এবার একটু দেখে নিতে হবে। কিভাবে হয় দেখো, এখানে বলে দেওয়া হচ্ছে এই যে 47% শক্তিটা কিন্তু 19 একক সরাসরি আবার বিকিরিত হচ্ছে, তার মধ্যে 5 একক হচ্ছে বিস্তৃত বিকিরিত হচ্ছে এবং তার মধ্যে 23 একক হচ্ছে প্রসারণ বিকিরণের দ্বারা বায়ুমণ্ডল উত্তাপ্ত হয়। তাহলে সেক্ষেত্রে 19 + 5 + 23 এই টোটাল হচ্ছে 47 ইউনিটটা
আমার ক্যালকুলেশনটা করা হলো। এই যে বিস্তৃত হচ্ছে 47 ইউনিটটা, সেটাকেই বলা হয় কার্যকারী সৌর বিকিরণ। তাহলে এক্ষেত্রে তোমরা সৌরশক্তি থেকে বা সূর্য থেকে যে পরিমাণ শক্তি ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তার কে ডিভিশনগুলো বুঝতে পারলে। অর্থাৎ 34% যেটা মহাশূন্যে চলে গেল আর্থস অ্যালবেডো, তারপরে 19 মেঘ এবং বায়ুমণ্ডল শোষিত করে নিচ্ছে, তার মধ্যে থেকে থাকছে হচ্ছে 47%, সেখান থেকে কিন্তু 5 একক বিস্তৃত বিকিরণ, 19 একক সরাসরি বিকিরণ এবং 23 একক হচ্ছে প্রসারণ বিকিরণ দ্বারা বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে, এটাকে কার্যকারী বিকিরণ বলা হয়। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার ভূপৃষ্ঠ থেকে সেম পরিমাণ শক্তি, অর্থাৎ এই যে 66 পরিমাণ শক্তি যেটা এসছিল পৃথিবীতে, সেই 66 পরিমাণ শক্তি কিন্তু আবার ভূপৃষ্ঠ থেকেও মহাশূন্যে ফিরে যাবে, তাহলে তাপ ব্যালেন্সটা রক্ষা হবে। এবার তাহলে আমরা একটা ছবির মাধ্যমে দেখে নিই কীভাবে সূর্য থেকে যে সৌর বিকিরণটা আসছে তার যে হিসাবটা কিভাবে দেখিয়েছি, এবং ভূপৃষ্ঠ থেকে বৃহৎ বিকিরণ কিভাবে হচ্ছে তাপের, তার ডিভিশনগুলো কিভাবে হচ্ছে সেটাও আমরা দেখে নিতে পারবো। কারণ এই কোশ্চেনটা আসলে ডায়াগ্রাম কিন্তু মাস্ট তোমাদেরকে দিতেই হবে বা ডায়াগ্রাম দিয়ে ভালো করে বোঝাতে হবে। তাহলে দেখে নাও, এখান থেকে দেখো দুটো ভাগে কিন্তু আমি ভাগ করে দিয়েছি। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গের সৌর বিকিরণ, অর্থাৎ এখানে সূর্য থেকে এটা কিন্তু আসছে। আবার কি ভূপৃষ্ঠ থেকে বৃহৎ তরঙ্গের তাপের বিকিরণ আমি বুঝিয়ে দিয়েছি প্রথমে, ক্ষুদ্র তরঙ্গ বা বৃহৎ তরঙ্গ কীভাবে হয়, তাহলে এটাও ভূপৃষ্ঠ থেকে বেরিয়ে যাচ্ছে। এবার ডিভিশনগুলো একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। এবং এই প্রসঙ্গে বলে রাখি একটু, কিন্তু এর আগেই আমি তোমাদের জন্যে ইনসোলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন রিলেটেড একটি ভিডিও আপলোড করে দিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিও। এটা কিন্তু এই সাথেও কিন্তু রিলেটেড আছে। তাছাড়াও তোমাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো, কারণ পরবর্তীতে এইরকম গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিওগুলো যখনই আপলোড করবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা পৌঁছে যাবে। এছাড়া তোমাদের যদি সিলেবাস এবং টপিক ওয়াইজ নোটসের প্রয়োজন হয় তো অবশ্যই আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখানে কিন্তু এই ডায়াগ্রামটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, আবারও বলে দিচ্ছি। এখান থেকে দেখো এই পোর্শনটা হচ্ছে সূর্য থেকে আগত সৌরশক্তি এবং এই পোর্শনটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যেটা বিকিরিত হচ্ছে। এবং এই টোটাল যে সৌরশক্তি সেটা কিন্তু আমি 100% ধরে নিয়েছি। সেই 100%-এর মধ্যে দেখো এদিকে মাইনাস হচ্ছে 2%, তার মধ্যে আছে হচ্ছে 25, তারপরে 7, এই টোটালটা যোগ করলে হচ্ছে 34%। এই 34%-এর 100% থেকে বিয়োগ করলে থাকে হচ্ছে 66। সেই 66 থেকে কিন্তু 19 যদি আমাদের বায়ুমণ্ডল এবং মেঘ দ্বারা শোষিত হয়ে যায় থাকে আমার 47%। ওই 47%-এর মধ্যে হচ্ছে 19 যে একক ছিল সেটা দেখো আমার ছিল হচ্ছে সরাসরি বিকিরিত হচ্ছে, আবার 5 একক হচ্ছে বিস্তৃত বিকিরণ, আর 23 একক যেটা ছিল সেটা হচ্ছে প্রসারণ বিকিরণের মধ্যে বায়ুমণ্ডল উত্তাপ্ত হচ্ছিল। তাহলে এইটা হচ্ছে টোটাল আমার 47%-এর যে ডিভিশনটা সেটা বোঝা গেল। সেই সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু ঘনীভবজনিত নীলতাপ যেটা ছিল সেটা আবার এদিকে প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে, এটা নিয়ে কোনো ফাংশন নেই। যেটা হচ্ছে ডিরেক্ট বায়ুমণ্ডল দ্বারা শোষিত হচ্ছিল সেটা হচ্ছে 19 এখানে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে এই পোর্শনটা তোমরা বুঝতে পেরেছো কীভাবে ডায়াগ্রামটা করতে হবে। এরপরে যে ক্যালকুলেশনটা ছিল, অর্থাৎ তাপের যে ডিভিশনগুলো ছিল সেইটা কিন্তু ভালো করে তোমাদেরকে একটু মনে রাখতে হবে। দেখো কি বলা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু ফার্স্ট ভূপৃষ্ঠ থেকে আমাদের বিকিরিত হচ্ছে 120 একক। কত একক? 120 একক কিন্তু টোটাল বিকিরিত হচ্ছে। কিন্তু এলো কত আমার 66, যাচ্ছে কত 120 একক ভূপৃষ্ঠ থেকে তাপের যে বিকিরিত হচ্ছে বা উর্ধ্ব থেকে বিকিরিত করে সেটা 120 একক। যদি তাপের এই যে বেশি সেটা কিভাবে হয় না, কারণ ভূপৃষ্ঠে অনেক পরিমাণে কিন্তু তেজস্ক্রিয় পদার্থ থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনেক তাপ অটোমেটিক্যালি জেনারেট হয়। এই যে 120 একক ছিল সেই 120 এককের ডিভিশনটা এবার আমাদের বুঝে নিলে তাপের সমতাটা বুঝতে পারবো। অর্থাৎ যে 66 এককটা ছিল সেই 66 এককের সাথে আমাদের সমতা কিন্তু রক্ষা করতে হবে, তাহলেই আমাদের হিট ব্যালেন্সটা প্রমাণিত হবে। তাহলে এবার আমরা দেখে নিই 120 এককটা কীভাবে যাচ্ছে। এই যে 120 একক শক্তির 6 একক, অর্থাৎ 120 থেকে 6 একক কি করছে, যে প্রত্যক্ষভাবে মহাশূন্যে কিন্তু ফিরে যাচ্ছে। তাহলে কত থাকে 114, মানে 114 বা 114 একক
যে শক্তি সেটা কিন্তু এখনও রয়েছে, যেটা বায়ুমণ্ডল কিন্তু শোষণ করে নেয়। আবার পরিচালন প্রক্রিয়ার মাধ্যমে 10 একক, সেই সঙ্গে সঙ্গে 19 একক হচ্ছে প্রত্যক্ষ আবার বিকিরণ, এর সাথে হাইড্রোলজিক্যাল সাইকেলের দ্বারা 23 একক, এবং এই যে 114 একক আগে ছিল, টোটাল এগুলোকে যোগ করলে হয় হচ্ছে 166 একক। তাহলে বোঝা গেল এই 166 একক যেটা রয়েছে সেটার মধ্যে থেকে কিন্তু 106 একক পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। এই 166 থেকে 106 একক যখন ভূপৃষ্ঠে ফিরে আসে, তাহলে বাকি থাকে 60 একক, আর এই 60 একক কিন্তু পুনরায় মহাশূন্যে প্রতিফলিত হয়ে যায়। তাহলে এই যে 60 একক শক্তি মহাশূন্যে প্রতিফলিত হচ্ছে, তার ফলে কিন্তু এর আগে প্রথমে 120 ছিল, তার থেকে যে 6 একক চলে গেছিলো মহাশূন্যে, সেইটার হচ্ছে 6 প্লাস লাস্ট হচ্ছে আবার 60 প্রতিফলিত হলো, টোটাল হচ্ছে 60 প্রতিফলিত হলো, তাহলে টোটাল হচ্ছে 66 একক শক্তি আবার প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠ থেকে কিন্তু মহাশূন্যে বিকিরিত হয়ে যাচ্ছে। তাহলে এর আগেও কিন্তু এই যে 66 একক শক্তি যেটা আমাদের সূর্য থেকে পৃথিবীতে এসেছিল, আবার ভূপৃষ্ঠ থেকে আবার 66% শক্তি মহাশূন্যে ফেরত চলে গেল। এই যে তাপের যে ব্যালেন্সটা তৈরি হলো, এটাকেই বলা হয় হিট ব্যালেন্স, এটাকেই বলা হয় হিট ব্যালেন্স। বা হিট বাজেট, হিট বাজেট। ক্লিয়ার হলো? এই ডায়াগ্রাম কিন্তু মাস্ট তোমাদের দিতে হবে, এর থেকে সহজ ডায়াগ্রাম আর হয় না। এটা কিন্তু খুব ভালো করে তোমরা একটু প্র্যাকটিস করে নিও। তাহলে দেখে নাও লেখাগুলো কীভাবে লিখবে। দেখো, ভূপৃষ্ঠে যে 120 একক শক্তি ঊর্ধ্ব দিকে বিকিরিত করছে, মানে ভূপৃষ্ঠ থেকে 120 একক ঊর্ধ্ব দিকে বা মহাশূন্যে বিকিরিত হচ্ছে তাপ, যার মধ্যে 6 একক কিন্তু প্রত্যক্ষভাবে মহাশূন্যে ফিরে যাচ্ছে, এবং বাকি 114 একক বায়ুমণ্ডল কিন্তু শোষিত করে নেয়। আবার কিছু কিছু শক্তি আছে যেগুলো পরিচালন প্রক্রিয়ার মাধ্যমে 10 একক, আবার প্রত্যক্ষ বিকিরণের মাধ্যমে সেটা 19 একক, বা হাইড্রোলজিক্যাল সাইকেলের দ্বারা যেসব তাপগুলো হয় তার থেকে 23 একক, এবং পূর্বে যে ঘোষিত রয়েছে 114 একক এর সাথে যুক্ত হয়, অর্থাৎ 10, 19, 23 এবং 114 যোগ করলে হয় 166, যখন পরে বলা আছে। এইভাবে বায়ুমণ্ডলের যে 114, 10, 23 এবং 19, 166 একক শক্তি সঞ্চিত হচ্ছে, যার আবার 106 একক শক্তি ভূপৃষ্ঠে পুনরায় ফিরে আসে, এবং এই যে 166 থেকে 6 একক যে পৃথিবীতে ফিরে আসছে, তাহলে বাকি থাকে 60 একক। সেই 60 একক শক্তি কিন্তু প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফেরত চলে যাচ্ছে। এইভাবে কিন্তু এই 6 প্লাস 60 অর্থাৎ টোটাল 66 একক শক্তি কিন্তু মহাশূন্যে প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠের সঙ্গে একটা তাপের কিন্তু সমতা বজায় থাকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো কীভাবে এই যে তাপের সমতাটা রক্ষা হচ্ছে, অর্থাৎ হিট ব্যালেন্সটা হচ্ছে। এবার আমরা সেকেন্ড পোর্শনের অ্যান্সারটা এবার আমরা কিন্তু দেখে নেব। খুব সিম্পলভাবে কিন্তু কীভাবে লিখতে হবে আমি তোমাদেরকে বলে দিলাম। এবার এই কোশ্চেনের অ্যান্সারটি, অর্থাৎ হাউ ইজ দ্য হিট বাজেট বিং ডিস্টার্বড ডিউ টু গ্রিন হাউস এফেক্ট। তাই গ্রিন হাউস এফেক্টের দ্বারা কীভাবে হিট বাজেটটা ডিস্টার্ব হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু এবার বলতে হবে। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, দেখবে তোমাদের খুবই হেল্প হবে। এছাড়াও আমার কমেন্টের সেকশানে বা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, তোমাদের বিভিন্ন কোয়ারিজগুলো বলতে পারো, কারণ সেখানেও কিন্তু আমি বিভিন্ন নোটসগুলো প্রোভাইড করে থাকি বা তোমাদের কোয়ারিজগুলোকে ফুলফিল করে থাকি। এবং অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবে, কারণ চ্যানেলের সাথে থাকলে তোমাদের কিন্তু হেল্পফুল যে বিভিন্ন নোটস বা ভিডিওগুলো কিন্তু প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সবগুলো কিন্তু তোমাদের পরপর আমি দিতে থাকবো, যেটা তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো করে তোমরা দিতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। সুতরাং সবাই কিন্তু চ্যানেলের সাথে থাকবে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে। তো তাহলে দেখে নাও এই কোশ্চেনটি কীভাবে তোমরা অ্যান্সার দেবে। ফার্স্ট দেখো, গ্রিন হাউস এফেক্টটা কী সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ সূর্য থেকে যে পরিমাণ শক্তি, অর্থাৎ 66% একটু আগে যেটা জানলাম, যে ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছায়, এবং বৃহৎ তরঙ্গের যে তাপ ফিরে যাওয়ার সময় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বা কার্বন ডাইঅক্সাইড
বা অন্যান্য যেসব গ্রিন হাউস গ্যাস আছে সেইগুলো দ্বারা শোষিত হয়ে যায় এবং পৃথিবীতে উত্তাপ্ত রাখে, সেটাকে গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখি, দেখো এর আগে গ্রিন হাউস এফেক্ট বলতে তোমরা কি জানতে, যে একটা কাচের ঘরে যখন সূর্য রশ্মি ভেদ করে ভিতরে আসে তখন অটোমেটিক্যালি কিন্তু ভিতরে যে তাপটা ধরে রাখে, এরপরে এখান থেকে বিভিন্ন ধরনের চাষাবাদ বা ঘরটা গরম রাখা হয়। এই যে যেভাবে সূর্যরশ্মিটা কাচের ঘরের ভিতরে ঢুকে গিয়ে তাপমাত্রাটা বাইরের থেকে অনেকটাই বেশি হয়ে যায়, বিশেষ করে শীত প্রধান অঞ্চলে, সেটাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। সেই রকমই আমাদের পৃথিবীটাকেও কিন্তু যদি এখানে সূর্য ধরে নেওয়া হয় এবং সূর্য থেকে যে পরিমাণ শক্তি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, ভূপৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে, তার আগে কিন্তু বায়ুমণ্ডলের স্তরে অর্থাৎ এই স্তরে বিভিন্ন গ্রিন হাউস এফেক্টগুলো, যেমন CO2, CFC, ঠিক আছে, জলীয় বাষ্প আছে, O3 ওজোন আছে, সবগুলো কিন্তু যে সূর্যরশ্মিগুলো আছে সেটা ভেদ করে যখন আসে এবং পৃথিবী থেকে যখন অটোমেটিক্যালি তাপ বিকিরণ করতে পাঠানো হয়, সেই তাপগুলোকে তারা শোষণ করে নেয়, শোষণ করে নিয়ে তাপমাত্রা, পৃথিবীর যে তাপমাত্রা সেটা কিন্তু বাড়িয়ে দেয়। এটাকেই বলা হয় গ্রিন হাউস এফেক্ট। ক্লিয়ার হলো? তাহলে এই যে তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে তো তাপের সমতাটা ঠিকঠাক হবে না, কারণ তাপ যেমন আসবে সেরকম আবার পৃথিবী থেকে রিলিজ করতে হবে, তাহলেই তো তাপের ব্যালেন্সটা তৈরি হবে। কিন্তু সেই ব্যালেন্সটা তৈরি হচ্ছে না যেহেতু, তার জন্যই কিন্তু এই গ্রিন হাউস এফেক্ট হিট বাজেটের ক্ষেত্রে বিঘ্নিত করছে। সেইটা কিন্তু পরপর আমি তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি কীভাবে লিখতে হবে। দেখো এই ছবিটা দেখে বুঝতে পারবে যে সূর্য থেকে যে পরিমাণ শক্তি কিন্তু পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, ঠিক যখনই সেই পৃথিবী থেকে ক্ষুদ্র তরঙ্গ তো আটকাতে পারছে না, সুতরাং যখন বৃহৎ তরঙ্গ রূপে পৃথিবীতে থেকে সূর্য রশ্মি বা তাপ যখন মহাশূন্যের দিকে যায়, অটোমেটিক্যালি বায়ুমণ্ডলে যখন CO2, H2O, CH4, CFC যেসবগুলো রয়েছে, অটোমেটিক্যালি সেই সব তাপগুলোকে কিন্তু শোষণ করে নেয়। তার জন্য মহাশূন্যে তাপমাত্রা অনেক কম বিকিরিত হচ্ছে। তার জন্য কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে, কারণ পৃথিবীকে পুরো বেষ্টন করে এরকম বায়ুমণ্ডল রয়েছে, এবার বায়ুমণ্ডলে অজস্র এরকম গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে। এবং তার জন্য দেখো এখানে আমি বলে দিয়েছি যে গ্রিন হাউস গ্যাসগুলির দ্বারা ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের বাধা, অর্থাৎ যে ভূপৃষ্ঠ থেকে যে তাপমাত্রা বিকিরিত হচ্ছে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে, পৃথিবীতে তাপের পুনরায় আবার বিকরণ, সেইটার জন্য কিন্তু পৃথিবীতে পুনরায় আবার তাপের বৃদ্ধি ঘটছে। এটাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। এইভাবে কিন্তু তাপের যে সমতা রক্ষা হওয়ার কথা ছিল গ্রিন হাউস গ্যাসগুলোর দ্বারা, সেটা হচ্ছে না। তার জন্য দেখো কিভাবে লিখতে হয় আবার দেখে নাও। আগত সৌরতাপের প্রতিফলনের বাধা, বুঝতে পেরেছ? খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমি বলে দিয়েছি যে সূর্য থেকে আগত শক্তি পৃথিবীতে ক্ষুদ্র তরঙ্গ রূপে বিকিরিত হয়, অনেকবার বলেছি কথাটি। আর এই আগত শক্তির বৃহৎ তরঙ্গের রূপ যখন মহাসঙ্গে প্রতিফলিত হতে যায়, তখনই কিন্তু বায়ুমণ্ডলে অবস্থিত CO2, CH4, N2O, CFC, H2O প্রভৃতির দ্বারা কিন্তু প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে চলে আসে, অর্থাৎ সেই সমস্ত গ্যাসগুলো কিন্তু ধরে রাখে তাপমাত্রাকে, যার ফলে তাপমাত্রা পৃথিবীর বৃদ্ধি পাচ্ছে এবং হিট বাজেট কিন্তু বিঘ্নিত হচ্ছে। এছাড়া আরও অন্যভাবেও কিন্তু হয়, সেগুলো পরপর দেখে নাও, এটা বুঝতে পারলে। বৃহৎ তরঙ্গের শোষণ এবং তাপমাত্রা বৃদ্ধি, সূর্য থেকে আগত শক্তির বৃহৎ তরঙ্গের প্রতিফলন পৃথিবী থেকে হয়, বারবার আমি এটা কথা বলে দিয়েছি। কিন্তু বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলোর উপস্থিতির জন্যে বৃহৎ তরঙ্গের তাপমাত্রার শোষণ হতে দেখা যায়, ফলে তাপমাত্রা মহাশূন্যে বিকিরিত হতে না পারায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এবং এই প্রসঙ্গে বলা যায় যে CO2 এর পরিমাণ দ্বিগুণ এবং তার বেশি হলে বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু 1.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তাহলে বুঝতে পেরেছো কতটা পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এবং এই যে হিট ব্যালেন্স বা হিট বাজেট, সেই বাজেটের ক্ষেত্রে পৃথিবীর যে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলোর, তার একটা সারণীর মাধ্যমে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, দেখে নাও।
দেখো, গ্রিনহাউস গ্যাসগুলি সূর্য থেকে আগত তাপের যে প্রতিফলন বাধা দিয়ে এবং বৃহৎ তরঙ্গের যে তাপের শোষণ করছে, তাতে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। বুঝতে পেরেছ? তার জন্য পয়েন্টটা দেখো, হিট বাজেটের ক্ষেত্রে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি কার দ্বারা? গ্রিনহাউস গ্যাসগুলোর দ্বারা। এবং এই ক্ষেত্রে তাপমাত্রা তুলনামূলকভাবে পরিবর্তিত হয় এবং গ্রিনহাউস গ্যাসগুলো যেটা পৃথিবীর যে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে কতটা পরিমাণ কীরকম তার ভূমিকা আছে সেগুলো দেওয়া হলো। দেখো, গ্রিনহাউস গ্যাসের নাম পৃথিবীতে গড় তাপমাত্রা বৃদ্ধি পার্সেন্টেজে CO2 ক্ষেত্রে কিন্তু 49% বৃদ্ধি পায়, CH4 18%, N2O 6%, CFC 14%, জলীয় বাষ্প এবং O3 অন্যান্য আছে সেগুলো তো হচ্ছে 13%। তাহলে বুঝতে পারছো গ্রিনহাউস গ্যাসগুলোর কত ভূমিকা রয়েছে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনটাকে সাজিয়ে লিখে দিতে হবে। লাস্টে একটা উপসংহার দিতে হবে। উপরে আলোচনা থেকে দেখা যাচ্ছে যে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রাটিও বৃদ্ধি ঘটছে, যার ফলে সৌর বিকিরণ বা প্রতিফলনে নানাভাবে প্রভাবিত হয়। কিন্তু সূর্যরশ্মির এই যে রকম কাজে যে বাধাপ্রাপ্ত হওয়ায় পৃথিবীর তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ফলস্বরূপ হিট ব্যালেন্সের বিঘ্নিত হওয়ায় পৃথিবীর ওপরে ধরা পড়ছে। তাহলে আশা করি পুরো ব্যাপারটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো, কারণ কীভাবে এই কোশ্চেনটা আসলে বা এই কোশ্চেন দুটো আসলে তোমাদের লিখতে হবে। তো অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পরপর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে চ্যানেলের সাথে থাকবে। এবং প্রত্যেকেই কিন্তু যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটি করে লাইক করো এবং সেই সঙ্গে সঙ্গে সবাই কিন্তু ভিডিওটিতে বেশি করে শেয়ার করে দিও। সেই সঙ্গে সঙ্গে তোমাদের জন্য কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই আমার কমেন্ট সেকশন বা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানেও বলতে পারো। তো গুড লাক ফর দ্য এক্সাম। প্রত্যেকের এক্সাম কিন্তু খুবই ভালো হবে, কারণ পিডি স্যার কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য দেয় যাতে তোমাদের পরীক্ষাটা খুবই ভালো হয়। তো সবাই ভালো থেকো, খুব মন দিয়ে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন করো।